বুক ধুকপুক করছে, মাথায় আধো ঘোমটা টেনে মাথা নিচু করে ড্রয়িং রুমে ঢুকলো নোরা। ইলোরা নোরার থেকে দেখে বললেন, এই তো চলে এসেছে, বসো নোরা, তোমার সাথেই কথা বলতে এসেছি আমি। নোরা বসলো না, দাঁড়িয়ে থেকেই বলল, বলুন আন্টি। আনিস ধমক দিয়ে বলল, বলুন আন্টি কি, আগে সালাম দাও। নোরা বলল, আসসালামু আলাইকুম। ইলোরা হেসে বললেন, থাক ভাই, যেখানে আসল শিক্ষাটাই মেয়েকে দিতে পারেননি সেখানে এটুকু ম্যানার্স না শেখালেও চলবে। নোরা এক কথা শুনে আরো মাথা নিচু করে ফেললো। নীরা অবাক দৃষ্টিতে তাকালো। আনিস বিস্ময় নিয়ে বললেন, সরি আপা, ঠিক বুঝলাম না। ইলোরা বললেন, আমি বুঝিয়ে বলছি, আমার ছেলে অনিকের বিয়ে ঠিক হয়েছে আমার পছন্দের পাত্রীর সাথে। সে অনিকের যোগ্য পাত্রীও বটে, কিন্তু অনিক এই বিয়েতে রাজি হচ্ছে না, তাও আবার আপনার মেয়ে নোরার জন্য। সে নোরার মোহে ডুবে আছে। কিন্তু আপনি বলুন তো ভাই, একটা মেয়ে যে কিনা ধর্ষিতা, তাকে কি বাড়ির বউ করে নিয়ে যাওয়া সম্ভব? আনিস লীরা কেউই কোনো উত্তর দিল না, উত্তর দিতে পারলেন না। ইলোরা বলল, কিন্তু আমার ছেলে এই বিষয়টা কিছুতেই বুঝতে চাইছে না। এখন নোরার কি উচিত না অনিককে বুঝিয়ে বলা? কিন্তু সেটা না করে ও কি করছে, অনিককে আরো উৎসাহ দিচ্ছে। শুধু ও কেন, আপনারা সবাই মিলেই তো দিচ্ছেন। আচ্ছা, আপনারাও কি চান আপনাদের ধর্ষিতা মেয়েকে আমার নিরীহ ছেলের গলায় ঝুলি দিতে? যদি সেটাই চেয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনারা দিবাস্বপ্ন দেখা ছাড়ুন। আপনাদের মেয়ে কখনোই আমার ছেলের উপযুক্ত নয়। শুধু আমার ছেলে কেন, সে তো কোনো ভালো ফ্যামিলির বউ হওয়ারই উপযুক্ত নয়। সেই যোগ্যতা সে হারিয়েছে। ভাই, আপনি মেয়েকে দয়া করে এই বিষয়টা বোঝান। অন্তত আমার ছেলের জীবনটা যেন সে নষ্ট না করে। আমি হাত জোর করে মিনতি করছি আপনাদের সবার কাছে, আমার ছেলেটাকে রেহাই দিন আপনারা। ইলোরা উঠে দাঁড়ালেন, নোরার সামনে গিয়ে এগিয়ে গিয়ে বললেন, এরপর থেকে যেন আর কখনো তোমাকে আমার ছেলের ত্রিসীমানায় না দেখি। তারপর আনিস লীরার দিকে তাকিয়ে বললেন, দুঃখ দিয়ে থাকলে ক্ষমা চাইছি, কিন্তু নিজের ছেলের ভালো প্রত্যেক মাই চায়। আপনারা দয়া করে ভুল বুঝবেন না। আসি, আসসালামু আলাইকুম। আনিস বললেন, লীরা ওয়ালাইকুম আসসালাম। কোনো কথাই বললেন না। ইলোরা চলে যাওয়ার পর নীরবে দরজাটা আটকে দিলেন। এদিকে নোরার চোখের পানি টপ টপ করে পড়ছে। আনিস ভেজা চশমাটা খুলে পাঞ্জাবির সাথে মুছে আবার চোখে পড়লেন। নোরার কাছে এসে বললেন, থাক মা, কান্দিস না। নোরা কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরলো। কষ্টে আনিসের ভেতরটা ফেটে যাচ্ছে। পেছনে লীরা আঁচল মুখে চেপে কাঁদছেন। অনেক ঘরে ঢুকে চিৎকার শুরু করলো। তার কণ্ঠে তীব্র ক্রোধ, চোখে মুখে রাগের লাল হয়ে আছে। মা, মা কোথায় তুমি? ইলোরা নিজের রুম থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, কি হয়েছে? অনেকের আগের মতোই ক্রুদ্ধ গলা বলল, তুমি নোরাদের বাসায় কেন গিয়েছিলে? ওর বাবা মাকে তুমি কি বলেছো? কেন এইভাবে অপমান করলে ওদের? জবাব চাই আমার, জবাব দাও, কেন করলে এমন? অসভ্যের মতো চিৎকার করবে না, এক চড় দিয়ে তোমার সবকটা দাঁত ফেলে দিব আমি, অসভ্য কোথাকার। আনিকা ঘর থেকে বেরিয়ে এসে বলল, মা, কি বলছো? তুমি ভাইকে চড় দিবে কেন? অনেকের শরীরে এখনো রাগে কাঁপছে। ইলোরা বললেন, আমি যেটা করেছি তোমার ভালোর কথা ভেবেই করেছি। ওই মেয়ের সাথে আর কখনো মেলামেশা করবে না তুমি। আর ওই মেয়ের যদি আত্মসম্মান বোধ বলতে কিছু থেকে থাকে, তাহলে সে নিজে থেকেই তোমার সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করে দিবে। সেটা কখনোই হবে না মা, বরং তুমি এই কাজটা করে আমার সাথে তোমার সম্পর্ক নষ্ট করেছো। এবার তো যেভাবেই হোক আমি নোরাকে বিয়ে করব। ইলোরা সত্যি সত্যি অনিকের গালে একটা চড় দিলেন। আনিকা মুখে হাত দিয়ে আহত গলায় বলল, মা, এটা কি করলে তুমি? ইলোরা আঙ্গুল উঠিয়ে বললেন, আর কখনো ওই মেয়েকে বিয়ে করার কথা মুখে আনলে তোর জিভ টিনে ছিঁড়ে দেবো আমি। শুধু জীব কেন, আমাকে কেটে টুকরো টুকরো করে ফেললেও আমার সিদ্ধান্ত বদলাবে না। বিয়ে তো আমি ওকেই করব, তুমি কোনোভাবেই আটকাতে পারবে না। আচ্ছা, তাই নাকি? তাহলে তুমিও শুনে রাখো, এক দরজা দিয়ে তুমি ওই মেয়েকে নিয়ে বাড়িতে ভিতরে ঢুকবে, তো আরেক দরজা দিয়ে আমি বাড়ি থেকে বের হয়ে যাব। ওই নষ্ট মেয়ের সাথে এক ছাদের তলায় আমি মরে গেলেও থাকবো না। আমাকে চিরজীবনের মতো হারাতে হবে তোমায়। এবার তুমি ভেবে দেখো,
তোমার কাকে চাই, আমাকে নাকি ওই ধর্ষিতাকে? ইলোরার এই কথা বলে নিজের রুমে চলে গেলেন। অনেক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা সোফায় একটা লাথি মেরে সেও রুমে চলে গেল। আনিকা মাথায় হাত দিয়ে সোফায় বসলো। প্রতিদিন এই এক অশান্তি এবার অসহ্য লাগছে তার। এসব কবে শেষ হবে কে জানে। অনেক সেই যে দরজা লাগিয়ে রুমে ঢুকেছে, এখন পর্যন্ত বের হয়নি। ডিনারের জন্য ওকে অনেকবার ডাকা হয়েছে, ভেতরে থেকে বলছে ডিনার করবে না। ইসহাক আর ইলোরা ঘুমিয়ে যাওয়ার পর রাত ঠিক 12টার নাগাদ আনিকা অনিকের দরজায় কড়া নাড়ল। ভাই দরজাটা খোল। আমি আপু, তোর সাথে কথা আছে। আপু, আমি ঘুমিয়ে পড়েছি। মিথ্যে কথা বলিস না, আমি জানি তুই না খেয়ে ঘুমাতে পারিস না। কে বলেছে পারি না? বেশি কথা না বলে দরজা খোল, না হলে কিন্তু মায়ের মতো আমিও এক চড় দিব। দরজা বন্ধ থাকলে চট দিবি কি করে? যখন খুলবি তখনই দিব, এবার খোল। অনেক বাধ্য হয়ে দরজা খুললো। আনিকা চাঁদের মতো একটা হাসি দিয়ে বলল, দেখ তোর জন্য কি এনেছি, তোর ফেভারিট দম বিরিয়ানি। আবার এসব কেন? আবার খেতে ইচ্ছে করছে না। তুই খাবি না, তোর ঘাড় খাবে। বস, আমি খাইয়ে দিচ্ছি। প্লিজ আপু, ভাল লাগছে না, এখন এসব খেলে বমি আসবে। বমি আসলে বমি করবি, তবুও খেতে হবে, নে খা। অনেক বিরক্তি নিয়ে বলল, না। আমি এত আদর করে তোকে খাইয়ে দিয়েছি, তবু তুই খাবি না, খুব কষ্ট পাবো কিন্তু। অনেক অগত্যা খেলো। আনিকা ওকে খাওয়াতে খাওয়াতে বলল, তোর মনে আছে ছোটবেলায় তোকে আমি এইভাবেই খাইয়ে দিতাম, কত খাইয়ে দিয়েছি। অনেক মৃদু হেসে বলল, ছোটবেলাটা খুব সুন্দর ছিল না রে আপু? তখন আমি কি চাই সেটা বলার আগেই মা বুঝে নিত। আর এখন? মন খারাপ করিস না ভাই, আসলে মা তিথিকে নিয়ে অনেক বছর ধরে স্বপ্ন দেখছে তো, তাই হঠাৎ ওর জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারছে না। তার উপর নোবার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, মা মান সম্মানের ভয় পাচ্ছে। ভয় আমিও পাচ্ছি আপু, তবে মান সম্মানের কোনো ভয় নেই আমার। নোরাকে হারানোর ভয়। নোরার জন্য আমি 5 বছর ধরে অপেক্ষা করছি। ও জায়গায় অন্য কাউকে আমি মেনে নেওয়া তো দূর, জাস্ট চিন্তাও করতে পারি না। আমি তোকে বলি ভাই, তুই নোরাকে বিয়ে করে নিয়ে আয়, যা হবে দেখা যাবে। মা প্রথম প্রথম হয়তো রাগ করবে, অশান্তি করবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নোরা আমাকে মায়ের অনুমতি ছাড়া বিয়ে করবে না আপু। যদি করতো তাহলে কি আমি অপেক্ষা করতাম? কবেই ওকে ঘরে নিয়ে আসতাম। আনিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আর কি করার, অপেক্ষাই কর। যদি কোনো রকম মিরাকেল হয় আর মা কোনোদিন রাজি হয়। অনেক সামান্য হাসলো। আদৌ কি তা সম্ভব? প্রায় 1 মাসের মতো কেটে গেছে। নোরা অনিকের ফোন ধরছে না, মেসেজের রিপ্লাই করছে না, একবারে ইগনোর করছে তা নয়, জরুরি বিষয়ে কথা বলে শুধু। আগের মতো দিনরাত খোশ গল্পে মেতে থাকা হয় না। নোরা দিনে একবার তার সাথে মেসেজে কথা বলে। অনেকবার ফোন দিতে দিতে একবার ফোন ধরে। অনেক কারণ জিজ্ঞেস করলে ব্যস্ততার অজুহাত দেখায়, আরো নানা অজুহাত দেখায়। দিনে ওদের যতটুকু কথা হয় অনেকের তাতে মন ভরে না। দিন শেষে তৃষ্ণার্ত মন নিয়েই ঘুমাতে যেতে হয়। নোরাদের বাসায় যাওয়ার মতো সাহস কিংবা মুখ কোনোটাই তার নেই। মায়ের জন্য সেটুকু অধিকারও সে হারিয়েছে। নোরার সাথে কতদিন দেখা হয় না। অনেক প্রায়ই ওদের বাসার নিচে দাঁড়িয়ে থাকে ওকে এক নজর দেখার আশায়। নোরা যদি একবার বারান্দায় আসে, কিন্তু নোরা আজকাল বারান্দাতেও আসে না। অনেকের তৃষ্ণার্ত মন তৃষ্ণার্তই রয়ে যায়। একদিন অনেক নোরাকে মেসেজ করলো, নোরা, বলো আজকে একবার দেখা করবে? কেন? তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব। সে তো সবসময়ই করে। আজকে অনেক বেশি ইচ্ছে করছে। প্লিজ চলো না, একবার দেখা করি। সম্ভব না। কেন সম্ভব না? এভাবে কেন আমাকে কষ্ট দিচ্ছ নোরা? তুমি তো এমন ছিলে না। আমার কোনো কিছুই আর আগের মতো নেই, সব বদলে গেছে। আগে সমাজে আমি একজন সাধারণ মেয়ে ছিলাম, যার ন্যূনতম সম্মানটুকু ছিল। এখন সেটাও নেই, কারণ আমি একজন ধর্ষিতা। আমি মানি না তুমি ধর্ষিতা। আমার কাছে তুমি পবিত্র, ফুলের মতোই পবিত্র। আমার মিষ্টি পরি তুমি, আমার জীবনের সবটুকু। এসব কথা প্লিজ বলো না, শুনতে কষ্ট হয়। কি লাভ এসব বলে? আমি চাই না আমার এই কালো ছায়া তোমার জীবনে পড়ুক। তুমি ভালো থাকো, সুখে থাকো, এটাই আমার চাওয়া। সুখে থাকবো, তাও তোমাকে ছাড়া? আমার সুখের অপর নাম যে তুমি, সেটা কি এখনো জানো না? নাকি জেনেও না জানার ভান করছো? নোরা চোখ ভিজে আসলো। ওয়াইফাই অফ করে ফোনটা একপাশে রেখে বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করে বলল সে, অনেক কেন এমন করে?
এভাবে চললে সে নিজেকে সামলাবে কি করে? তারও যে কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, কিন্তু শত কষ্ট হলে যে তার অনেককে ভুলতেই হবে। অনেককে সে নিজের করে চাইতে পারে না, তার সেই অধিকার নেই। অনেক তার থেকেও অনেক ভালো কাউকে ডিজার্ভ করে। এভাবেই বাড়তে থাকলো ওদের দূরত্ব। ওরা যত দূরে যেতে চাইতো, অনেক যেন তত কাছে চলে আসতো। সব মিলিয়ে ওদের মধ্যে পরিপূর্ণ বিচ্ছেদ হয়ে উঠছিল না। অনেক এখনো আলভিদের খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ওদের কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। ওরা কি সম্পূর্ণ হাওয়ায় মিলিয়ে গেল? বিকেলের শেষের দিকে অনেক পুলিশ স্টেশনের থেকে বাইকে করে বাসায় ফিরছিল। নোরা কোচিং থেকে বাসায় ফিরছিল, মাঝ রাস্তায় দেখা হলো ওদের। অনেক নোরাকে দেখেই বাইক থামিয়ে বলল। নোরা, কোথায় যাচ্ছ? নোরা মৃদু হেসে বলল, বাসায়। তুমি কোথায় যাচ্ছ? অনেক নিজের বাসায় যাচ্ছিল তবু মিথ্যে বলল। তোমাদের ওদিকেই যাচ্ছিলাম, চলো তোমাকে নামিয়ে দেই। আমাদের ওদিকে তোমার কি কাজ? কাজ আছে, বাইকে ওঠো, তারপর বলছি। আমি চলে যেতে পারবো। সব সময় যে ভালো লাগে না নোরা, বাইকে উঠতে বলেছি, ওঠো। আমি পেছনে বসবো। পড়ে গেলে? পড়বো না। অনেক ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা বসো। তারপর বিড়বিড় করে বলল, রাজি হয়েছো, এই তো অনেক। ঠিক নোরা অনেকের পিঠ ধরে বাইকে বসলো। অনেকের শরীরে শীতল শিহরণ সৃষ্টি হলো। কতদিন পর আবার সেই চেনা স্পর্শ। তৃষ্ণান্ত মনটাকে বেসামাল করে তোলার জন্য এতটুকুই যথেষ্ট। অনেক বাইক স্টার্ট দিতে দিতে বলল, করে ধরে বসো, না হলে পড়ে যাবে। ধরেই বসেছি। ভালো করে ধরো। তুমি এটা ইচ্ছে করে করেছো, তাই না? অনেক জবাব দিল না, ডাকাতের মতো হাসছে। নোরা তেতে উঠে বলল, এরকম করলে আমি এক্ষুনি নেমে যাব। নেমে দেখাও পারলে, আমি বাইকই থামাবো না। আমি চলন্ত বাইক থেকেই লাফ দিব। তুমি জানো আমি এটা কি করতে পারি। দেখো, পাগলামি করো না। অসভ্যতা বন্ধ রাখো আগে। আচ্ছা, আর করবো না, সরি। অনেক একটা দিঘির পাড়ে এসে বাইক থামালো। নোরা অবাক হয়ে বলল, আমরা এখানে কেন আসলাম? থাকো কিছুক্ষণ, ভালো লাগবে। আমি বাসায় যাব। অবশ্যই যাবে, আমি কি নিষেধ করেছি? আমি এক্ষুনি যেতে চাইছি। যেও, তার আগে একটু বসো, সূর্যাস্তটা দেখে যাও, মুগ্ধ হবে নিশ্চিত। নোরা কোনো কথা না বলে অনিকের পাশে বাইকে বসলো। অনেক আনমনে বলল, তোমার মনে আছে নোরা, আমাদের সীতাকুণ্ডের ট্রিপের কথা? রাস্তা হারিয়ে ফেলা, কারফিউ পুলিশের কত অ্যাডভেঞ্চার, আর আমাদের সিলেটে কাটানো সেই রাতগুলোর কথা মনে হলে তো। তুমি যদি টপিক চেঞ্জ না করো তাহলে আমি এক্ষুনি এখান থেকে উঠে চলে যাব। আচ্ছা, চেঞ্জ করলাম, তবুও যেও না, অন্তত কিছুক্ষণের জন্য তো আমার সাথে থাকো। আমাকে সন্ধ্যার আগে বাসায় যেতে হবে, সূর্যাস্ত দেখা হবে না। আমি তোমাকে পৌঁছে দিব তো, সন্ধ্যার পরে গেলেও সমস্যা কি? আমি তোমার সাথে যেতে চাইছি না। কেন? এমনি। নোরা, এত কঠোর কেন হয়ে যাচ্ছ তুমি? একটু দয়া হয় না আমার উপর? ওরা কথা না বলে সামনে হাঁটতে লাগলো। অনেক নির্বিকার তাকিয়ে রইল। যেতে যেতে নোরা যদি একবার ফিরে তাকায়, সেই আশায় পথ চেয়ে দাঁড়িয়ে থাকা। নোরা ফিরে তাকালো না, সে চলে গেল। তাকাবে কিভাবে? তার চোখ দিয়ে যে তখন বৃষ্টি নামছিল, কান্নার বৃষ্টি। তারপরেও একদিন আসলো সেই নতুন সূর্যোদয়ের সকাল। অনেকদের ঘনিষ্ঠ বন্ধু সাজ্জাদ ওকে ফোন করে জানালো আলভিরা পুলিশের কাছে ধরা পড়েছে। বাংলাদেশে ইন্ডিয়া বর্ডার ক্রস করে এতদিন মিয়ানমারে গা ঢাকা দিয়েছিল 3 জন। আজ সকালে ওদের মধ্যে একজন বাংলাদেশে ফেরার পথে এলাকাবাসীর কাছে ধরা পড়ে। দর্শকদের ভাইরাল হওয়া ছবির সাথে চেহারা মিলে যাওয়ার পর স্থানীয় মানুষরা ওদের আটক রেখে পুলিশকে খবর দেয়। অনেকে সব জানতে পেরে তৎক্ষণাৎ বাসা থেকে বের হয়ে যায়। অনেকদিন পর আবার সেই ঘুমন্ত টপিক জেগে ওঠে, জাস্টিস ফর নোরা। রাস্তায় রাস্তায় পোস্টার টানিয়ে আন্দোলন, ধর্ষকদের উপযুক্ত বিচারের জবরদার দাবি। অনেক ঘটনাস্থলে পৌঁছাতে দেখতে পায় 3 জনকে একসঙ্গে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। জনগণেরা ওদের ইটপাটকেল জুতো ছুঁড়ে মারছে, সাংবাদিকরা লাইভে টেলিকাস্ট করছে। এতদিন পর আলভিকে দেখে অনেকের ভেতরে পশুত্ব নতুন করে জেগে উঠল। শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। প্রতিশোধের স্পৃহা মনের মধ্যে তীব্র তাড়না জাগিয়ে তুলতে অনেক হারিয়ে ফেলল বোধশক্তি, হিতাহিত জ্ঞান। সে কোনো কিছুর পরোয়া না করে মাঝ রাস্তাতেই গর্জে উঠল হুঙ্কার দিয়ে। বাইক থেকে গরম স্টিক খুলে নিয়ে
আতঙ্কিত আক্রমণ শুরু করলো আলভিদের উপর। তখন চ্যানেলের লাইভ ক্যামেরা চলছিল। নিউজ রিপোর্টাররা সবাই হুমড়ি খেয়ে পড়ল ঘটনা রেকর্ড করার জন্য। পুলিশেরা বারবার বাঁশি বাজিয়ে জনগণকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। অনেকের সাথে সাথে ওরাও ধর্ষকদের গণপিটুনি দিতে এগিয়ে আসতে চেয়েছিল। অনেকে থামানোর জন্য পুলিশ বাহিনী যথাসাধ্য চেষ্টা করলেও সফল হতে পারল না। শিফন আর আরিফকে ছাড়ানো গেলেও আলভি নিস্তার পায়নি। অনেক জানোয়ারের মতো পেটাতে পেটাতে একসময় আলভিকে মেরে ফেলল। এত নৃশংসভাবে মারলো যে উপস্থিত সকল জনতার আত্মা কেঁপে উঠল আলভির নিথর দেহ দেখে। এতটা ভয়ঙ্কর মৃত্যু হয়তো চোখের সামনে এর আগে কেউ কখনো দেখেনি। এই একটা ঘটনা সম্পূর্ণ অবস্থার মোড় ঘুরিয়ে দিল। ধর্ষিতার প্রেমিকের হাতে ধর্ষক খুন। এই নিউজ হয়ে উঠল পরদিন সকালের গরম তাজা খবর। আলোড়ন সৃষ্টি হলো সারা দেশ জুড়ে। যেখানে এতদিন আন্দোলন হচ্ছিল #জাস্টিস ফর নোরা, সেখানে শুরু হলো জাস্টিস ফর অনিক আবেদিন। খুনি অনিক আবেদিনের বেকসুর খালাসের দাবি তুলেছে জনগণ। অনিক পুলিশ কাস্টাডিতে বন্দী। শিফন আর আরিফের শাস্তি হয়েছে 7 বছরের কারাদণ্ড। সেখানে অনিকের শাস্তি হলো 6 বছরের। আনিকা, ইলোরা, ইসহাক জেলখানায় দেখা করতে এসেছে অনিকের সাথে। সবার সাথে দেখা হওয়ার পরও অনিক মায়ের সাথে একা কথা বলতে চাইল। ইলোরা কাঁদতে কাঁদতে ছেলেকে বললেন, বাবা, তুই এরকম কেন করলি? অনেক স্বাভাবিক কণ্ঠে বলল, এটা না করলে যে শান্তি পেতাম না মা। এখন নিজেকে খুব বীর পুরুষ মনে হচ্ছে জানো। যদি আমিও সাধারণ জনতার মতো চুপচাপ সব দেখতাম, আলভিকে ছেড়ে দিতাম, আইনি ব্যবস্থার উপর নির্ভর করে হাত গুটিয়ে রাখতাম, তাহলে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। মা, তুমি না বলেছিলে নোরা আমার যোগ্য না? এখন আমি তোমাকে বলছি মা, আমার জন্য নোরার চেয়ে বেশি যোগ্য আর কেউ না। অনেক খানিক হাসলো, তারপর আবার বলল, তোমার জেল ফেরত আসামি খুনি ছেলেকে কোন পাত্র বিয়ে করবে বলো তো? আমার জন্য এখন ধর্ষিতা নোরাই উপযুক্ত, তাই না মা? ইলোরা কাঁদতে কাঁদতে বললেন, তুই চুপ কর, একদম চুপ। আমার ছেলে খুনি হতে পারে না। তুই তো কোনো অন্যায় করিসনি, অপরাধীদের উপযুক্ত শাস্তি দিয়েছিস, তাহলে তোর সাথে এত বড় অন্যায় কেন হবে? নোরাও তো কোনো অন্যায় করেনি মা, বরং অন্যায় ওর সাথে করা হয়েছে। আমি সেই অপরাধীদের নিজ হাতে শাস্তি দিয়েছি। ঠিক করেছি না মা বলো? শিপন আর আসিফ বেঁচে গেছে, কিন্তু আলভিকে তো শাস্তি দিতে পেরেছি। ওর এই পরিণতি সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এ কেমন আজব দেশে বাস করি বলো তো মা, যেখানে ধর্ষকদের শাস্তি হলো 7 বছরের, অথচ যে ধর্ষককে শাস্তি দিয়ে জেলে আসলো তার শাস্তি হয়ে গেল 14 বছরের। এই কেমন বিচার ব্যবস্থা বলতে পারো মা? ইলোরা কাঁদতে কাঁদতে নুয়ে পড়েছেন। অনেক চোখের কোণ মুছে বলল, আমি কিন্তু কষ্ট পাইনি মা, একদম কষ্ট পাইনি। মাথা উঁচু করে জেলে এসেছি, মাথা উঁচু করেই বের হব। সবাই আমার পক্ষ নিয়ে কথা বলছে, আমাকে নিয়ে আন্দোলন করছে, লড়াই করছে। এর থেকে বড় পাওয়া আমার জন্য কি হতে পারে বলো মা? তবে হ্যাঁ, যেদিনই মুক্তি পাই জেল ফেরত আসামি হয়ে কিন্তু আমি ধর্ষিতা নোরাকেই বিয়ে করব। ধর্ষিতা মেয়ের খুনি স্বামী অথবা খুনি ছেলের ধর্ষিতা বউ। অনেক হাসতে লাগলো। সেই হাসি বিষের মতো লাগছিল ইলোরার কাছে। উনি কান চেপে ধরে জেলখানা থেকে বেরিয়ে আসলেন। নোরা অনেকের সাথে দেখা করতে গেল। কান্নামাখা গলায় বলল, কেন করলে এমন? নোরাকেও একই কথা শোনালো। এসব শুনে নোরা নিজেই অপরাধী মনে হচ্ছিল তার জন্য অনেকের জীবন নষ্ট হয়েছে। তার গায়ে যেমন লেগেছে ধর্ষিতার কলঙ্ক, তেমন অনেকের কপালেও গেঁথে গেছে খুনির তকমা। এদিকে সাধারণ জনতা বিক্ষোভে ফেটে পড়েছে। অনেকের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নির্বিশেষে সব জায়গায় জায়গায় আন্দোলন গড়ে তুলেছে অনিক আবেদিনকে বেকসুর খালাস দেওয়ার দাবি। এই শাস্তি কেউ মানতে রাজি নয়। তবে অনেক বেকসুর খালাস তো পেল না, কিন্তু বিশেষ বিবেচনায় তার শাস্তি কমিয়ে আনা হলো। 6 বছরের জায়গায় 2 বছরের কারাদণ্ড দেওয়া হলো তাকে। 2 বছর পর অনেক জেল থেকে রিসিভ করতে সবাই এসেছে। আনিকা, ইসহাক, ইলোরা। আনিকার হাজবেন্ড অলিও বিদেশ থেকে ফিরেছে বহুদিন আগেও। তিনি আজ এসেছেন। তাদের ছোট্ট একটা মেয়ে আছে। মেয়েটার বয়স 5 বছর। অনেক এতদিন ভাগ্নিকে জেলের ভেতর থেকে দেখেছে, আজ বাহির থেকে দেখছে। ভাগ্নি দৌড়ে এসে তার কোলে উঠে মিষ্টি কণ্ঠে ডাকলো,
অনিক বাচ্চাটার কপালে চুমু দিল। মেয়েটার নাম রাখা হয়েছে আনিরা। অনিক আর নোরার সাথে মিলিয়ে অনিরা। নোরার মা বাবাও অনিককে দেখতে এসেছে, শুধু আসেনি নোরা। দুই ফ্যামিলির মধ্যে এখন বেশ ভালো সম্পর্ক। ইলোরা নোরার মা বাবার কাছে ক্ষমা চেয়েছেন। উনি এতদিন এটা বুঝে গেছেন নোরাকে ছাড়া ওনার নিজের ছেলের সুখ সম্ভব না। এই 6 বছরের নোরাকে উনি মাথায় তুলে রেখেছেন। পুত্রবধূর সম্মান দিয়েছেন। তিথির বিয়ে হয়েছে 3 বছর আগে। এটা হওয়াই ছিল। যত যাই হোক, দিন শেষে খুনি ছেলেকে কে বিয়ে করতে চায়? ইলোরাও এখন জানেন তিথি অনিককে কতটা যোগ্য ছিল। অনিক লীরা আনিসকে সালাম করলো। তারপরে নোরার কথা জিজ্ঞেস করতেই ওরা বলল নোরা অনিকের জন্য বাসায় ওয়েট করছে। অনিক নোরার মা বাবার সাথে ওনাদের বাসায় চলে গেল। নোরা অনিককে রিসিভ করতে আসলো না, এই কৌতূহলটা অনিকের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। নোরাদের বাসায় যাওয়ার পর অনেক নোরার রুমে ঢুকলো। পুরো রুম অন্ধকার। হঠাৎ আলো জ্বলে উঠল, ছোট ছোট প্রদীপের মতো আলো। সেই আলো দিয়ে খুব সুন্দরভাবে ইংরেজি অক্ষরে লেখা হ্যাপি বার্থডে অনিক। নিচে সংখ্যা আকারে লেখা 29। অনিকের মনে পড়ে গেল আজ তার বয়স 29 পূর্ণ হয়েছে। নিজেকে এখন কিছুটা বুড়ো মনে হচ্ছে। কিন্তু নোরা কোথায়? অনিক আশেপাশে খুঁজেই দেখলো নোরা বারান্দায় দাঁড়িয়ে আছে, সাথে কেক, ছুরি, ক্যান্ডেল, বেলুন। অনিক নোরার দিকে এগিয়ে গেল। নোরার উল্টো হয়ে দাঁড়িয়েছিল। অনিক ডাকলো, নোরা, আমার মিষ্টি পরি। নোরা লাজুক মুখে সামনে ঘুরলো। অনিকের দিকে তাকাতেই হালকা অবাক হলো। চুল দাড়ি বড় হয়ে কেমন কবি কবি টাইপ অবস্থা। তবে এই অবস্থাতেও ওকে বেশ লাগছে। নোরার হালকা লজ্জাও লাগছে। এতদিন পর সামনাসামনি দেখা, যদিও প্রায় জেলখানায় দেখা হতো ওদের, কিন্তু আজকের দিনটা এত স্পেশাল। অনেক হঠাৎ হাঁটু গেড়ে নোরার সামনে বসে পড়ল। এক হাত এগিয়ে দিয়ে বলল, এই মেয়ে, তুমি কি এই জেল ফেরত আসামি রুমমেট হবে? নোরা মুচকি হেসে দাঁড়িয়ে বলল, আমি এই জেল ফেরত আসামির ধর্ষিতা বউ হব। অনেক চোখ মুখ শক্ত করে উঠে দাঁড়ালো। নোরা 2 গাল স্পর্শ করে কঠিন গলায় বলল, নিজেকে আর কখনো ধর্ষিতা বলবে না। তুমি ধর্ষিতা নও, তুমি আমার লক্ষ্মী বউ। অনেক নোরার কপালে চুমু দিল। নোরা তৃপ্তি নিয়ে অনুভব করলো। তারপর অনেকের দিকে তাকিয়ে বলল, আর তুমি কখনো নিজেকে আসামি বলবে না। তুমি আমার কিউট স্বামী, জেল ফেরত আসামি নও। এই কথা শুনে অনেক হেসে ফেলল। নোরাও হেসে অনিকের বুকে মাথা রাখলো। অনিক তার বুকের শীতল প্রশান্তি অনুভব করলো। অদ্ভুত এক তৃপ্তি ছড়িয়ে পড়লো সারা বক্ষ জুড়ে। অনিক নোরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ এভাবেই থাকলো। একটু পর অনিক বলল, বড় হয়ে গেছো নোরা, এখন তোমাকে সত্যি বউ বউ লাগছে। আগে বউ বউ লাগতো না? হুম, বাচ্চা লাগতো। মনে হতো বাচ্চা গার্লফ্রেন্ড আমার। নোরা হাসলো, বলল, এবছর 21-এ পা রেখেছি আমি। তাহলে তো অনেক বড় হয়ে গেছো। এসো, তোমাকে একটু কোলে নিই। আমার ওজনও কিন্তু বেড়েছে। নোরার এ কথা বলতে বলতে অনিককে কোলে নিয়ে ফেললো। তারপর ভ্রু কুঁচকে বলল, আরে ওজন বেড়েছে, তুমি তো আগের মতোই হালকা। তাহলে মনে হয় তোমার বিরহে শুকিয়ে গেছি। অনেক দুষ্টু হাসি দিয়ে বলল। সবটা পুষিয়ে দেবো। নোরা অনিকের বুকে ধুমধারাক্কা কিল দিতে শুরু করলো। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।